हेलो अष्टम श्रेणी बंधुरा तुम्हारे सबाइके स्वागतम। আমি আজকে কথা বলবো বিজ্ঞান বইয়ের আমরা এর আগে যে ক্লাসটা করছি অর্থাৎ হচ্ছে তোমাদের পরমাণুর গঠন যে চ্যাপ্টারটা ছিল ষষ্ঠ চ্যাপ্টার, সেই ষষ্ঠ চ্যাপ্টারের বাকি যে অংশটা আছে আইসোটোপ কিংবা আইসোটোপের পরবর্তী অংশটা। তো আমরা হচ্ছে অলরেডি হচ্ছে আগের ক্লাসটাতে বলে দিয়েছিলাম কি আইসোটোপ জিনিসটা কি। আইসোটোপ জিনিসটা ছিল হচ্ছে আইসোটোপ অর্থাৎ যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা একই হবে অথবা প্রোটন সংখ্যা একই হবে কিন্তু ভর সংখ্যা ভিন্ন হবে। আইসোটোপ জিনিসটা কি ছিল? পারমাণবিক সংখ্যা সমান হবে কিন্তু ভর সংখ্যা ভিন্ন হবে, নিউট্রন সংখ্যা ভিন্ন হবে, তাদেরকে পরস্পর আইসোটোপ বলে। যেমন ধরো আমরা একটা উদাহরণ দিয়েছিলাম 1,1H, তারপর হচ্ছে 2,1H। এই যে এইটা দ্বারাও হাইড্রোজেন বোঝায়, এটা দ্বারাও হাইড্রোজেন বোঝায়, কিন্তু পার্থক্যটাকে পার্থক্য হচ্ছে এইটার ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে যদি দেখো এখানে প্রোটন সংখ্যা অথবা পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, এটার ক্ষেত্রে প্রোটন সংখ্যা অথবা পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, কিন্তু এটার ক্ষেত্রে ভর সংখ্যা হচ্ছে 1, এটার ক্ষেত্রে ভর সংখ্যা হচ্ছে 2। অর্থাৎ এই যে দুইটা মৌল আছে HH, দুইটা কিন্তু হাইড্রোজেন, একই মৌল কিন্তু তাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা একই থাকবে, ভর সংখ্যা ভিন্ন থাকবে, তাদেরকে পরস্পর আইসোটোপ বলা হয়। তো এরকম হচ্ছে প্রকৃতিতে অসংখ্য আইসোটোপ আছে। হাইড্রোজেনের হচ্ছে প্রকৃতিতে 3টা আইসোটোপ পাওয়া যায়, 1,1H পাওয়া যায়, 2,1H পাওয়া যায়, 3,1H পাওয়া যায়। এই 3টা হচ্ছে হাইড্রোজেনের প্রকৃতিতে হচ্ছে আইসোটোপ পাওয়া যায়। এই যে এটাকে 1,1H, এটার আরেকটা নাম হচ্ছে প্রোটিয়াম, এটার আরেকটা নাম কি? প্রোটিয়াম। তারপর হচ্ছে এই যে 2,1H যেটা, এটার আরেকটা নাম হচ্ছে ডিউটেরিয়াম, ডিউটেরিয়াম। আর এই যে 3,1H, এটার আরেকটা নাম হচ্ছে ট্রিটিয়াম, ট্রিটিয়াম। অর্থাৎ 1,1H কে বলা হয় প্রোটিয়াম, 2,1H কে বলা হয় ডিউটেরিয়াম, 3,1H কে বলা হয় ট্রিটিয়াম। তাদেরকে হচ্ছে এগুলো হচ্ছে আইসোটোপের উদাহরণ। আইসোটোপের আরও অসংখ্য উদাহরণ আছে, যেমন 12,6 কার্বন, 14,6 কার্বন। অর্থাৎ এখানে হচ্ছে এই যে কার্বন পরমাণুটা আছে, কার্বন পরমাণুর ক্ষেত্রে প্রোটন সংখ্যা আছে 6টা, এটার ক্ষেত্রে কার্বন পরমাণু প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, কিন্তু এটার ক্ষেত্রে ভর সংখ্যা হচ্ছে 12, এটার ক্ষেত্রে ভর সংখ্যা হচ্ছে 14। এগুলোকে পরস্পরের আইসোটোপ বলা হয়। তো এখন তোমাদের বই তারপরে যে উদাহরণটা আছে বা এরপরের যে পার্টটা আছে সেটাতে বলা হয়েছে তেজস্ক্রিয় আইসোটোপ সময়ের উদাহরণ ব্যবহারগুলো কী কী, কী কথা বলা আছে এখানে? বলা হয়েছে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার, তেজস্ক্রিয় আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ। তো আমরা তেজস্ক্রিয় আইসোটোপ জিনিসটা কি বা এটার ব্যবহারটা একটু পড়ার আগে আমরা যদি তেজস্ক্রিয় আইসোটোপ জিনিসগুলোকে একটু দেখে আসি। আইসোটোপ অলরেডি আমরা জানি, আইসোটোপ জিনিসটা হচ্ছে যে সকল মৌলের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা একই হবে, ভর সংখ্যা ভিন্ন হবে, তাদেরকে পরস্পর আইসোটোপ বলে। আর তেজস্ক্রিয় কথাটা দ্বারা কি বোঝায়? দেখো তেজস্ক্রিয় কথাটা দেখলে তেজ শব্দটা থেকে একটা মনে হয় কি তার ভিতরে অনেক শক্তি থাকবে, কি থাকবে? অনেক শক্তি থাকবে, ছিঁড়ে বিড়ে ফেলবে সব কিছু। তো তেজস্ক্রিয় শব্দটা দ্বারা বোঝাচ্ছে, আমরা যেহেতু নিউক্লিয়াস অলরেডি জানি, নিউক্লিয়াসকে নিউক্লিয়াস হচ্ছে প্রোটন থাকে, নিউট্রন থাকে। আমরা যদি একটু বিস্তারিত দেখার চেষ্টা করি, নিউক্লিয়াসে কি থাকবে? ধরো নিউট্রন থাকবে এবং থাকবে হচ্ছে প্রোটন। এবং তোমরা এইটাও জানো যে প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট, প্রোটন কি থাকে? ধনাত্মক চার্জ বিশিষ্ট। এবং নিউট্রন হচ্ছে নিরপেক্ষ থাকে, অর্থাৎ তার কোনো চার্জ থাকে না। তো যেহেতু প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট হয়, ধরো একটা নিউক্লিয়াস আছে, এখানে ধরো হচ্ছে 4টা প্রোটন আছে, 4টা প্লাস আছে। এই যে আমরা আবার এটা জানি প্লাস প্লাসকে বিকর্ষণ করে, প্লাস চার্জ কী করে? প্লাস চার্জকে বিকর্ষণ করে, মাইনাস চার্জকে বিকর্ষণ করে, প্লাস এবং মাইনাস চার্জকে পরস্পরকে আকর্ষণ করে। যেহেতু এখানে 4টা প্লাসের চার্জ আছে, কি হবে? এই প্লাসের চার্জ তাকে বিকর্ষণ করবে, এটাকে বিকর্ষণ করবে, এটাকে বিকর্ষণ করবে, এটাকে বিকর্ষণ করবে, এটাকে, অর্থাৎ প্রত্যেকটা চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, এখানে একটা বিকর্ষণ শক্তি তৈরি হবে। আবার হচ্ছে এগুলো নিউক্লিয়াসে অবস্থান করার কারণে তাদের মধ্যে একটা নিউক্লিয় বল থাকে। তো 1 থেকে 82 পর্যন্ত যে সকল মৌল আছে, তোমরা জানো যে পর্যায় সারণীতে হচ্ছে 118টা মৌল এই পর্যন্ত আবিষ্কার হয়েছে, 118টা পরমাণু এই পর্যন্ত আবিষ্কার হয়েছে। এর মধ্যে যারা 82 পর্যন্ত যে সকল মৌল আছে তাদের ক্ষেত্রে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন সংখ্যা খুব কাছাকাছি থাকে। 1 থেকে 82 মধ্যে ধরো যে মৌলগুলো আছে তাদের প্রোটন সংখ্যা যদি 10টা হয়, নিউট্রন সংখ্যা থাকে যাবে 11টা 12টা, এরকম মানে কাছাকাছি থাকবে, ব্যবধানটা হচ্ছে বেশি একটা হবে না। নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যার ব্যবধানটা বেশি একটা না হওয়ার কারণে তাদের মধ্যে যে বিকর্ষণ বলটা থাকে সেইটার থেকে নিউক্লিয় বলটা হচ্ছে অনেক বেশি হয়। নিউক্লিয় বলটা বেশি হওয়ার কারণে ধরো হচ্ছে আকর্ষণ বিকর্ষণ বলের কারণে, বিকর্ষণ বলের কারণে তারা দূরে যেতে চেষ্টা করতেছে, বাট নিউক্লিয় বলটা হচ্ছে তাদেরকে আগলায় রাখতেছে, ফলে তারা দূরে যেতেছে না। এই জন্য তাদের যে নিউক্লিয়াস আছে এটা সংরক্ষিত থাকে, স্থায়ী থাকে, কোনো ধরনের প্রবলেম হয় না। বাট 82-র চেয়ে বেশি যে সকল মৌল আছে, 82 থেকে যে সকল মৌল বেশি, তাদের পারমাণবিক সংখ্যা 82 থেকে বেশি হয়, তাদের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার ডিফারেন্সটা অনেক বেশি হয়। যতগুলো প্রোটন থাকে দেখা যায় তার চেয়ে অনেক গুণ বেশি হচ্ছে নিউট্রন থাকে, ফলে তাদের মধ্যে যে বিকর্ষণ বলটা হয়, বিকর্ষণ বলটা অনেক বেশি হয়, যেটা হচ্ছে নিউক্লিয় বল তাদেরকে আটকে রাখতে পারতেছে না।
ধরো নিউক্লিয় বলগুলো কী হইতেছে, বিকর্ষণ করতেছে, প্রোটনগুলো বিকর্ষণ করতেছে, প্রচুর শক্তি উৎপন্ন হইতেছে, বিকর্ষণ শক্তি। এবং তাদেরকে হচ্ছে একটা এই যে নিউক্লিয়াসের ভিতর হচ্ছে আটকে রাখবে কে, নিউক্লিয় বলটা এখন কম হয়ে গেছে। ফলে কি হবে, এই যে তাদের বিকর্ষণ বলটা বেশি হওয়ার কারণে কিছু জিনিস হচ্ছে নিউক্লিয়াস থেকে বের হয়ে যাবে। এই যে কিছু জিনিস নিউক্লিয়াস থেকে বের হয়ে গেছে সেটাকে বলা হয় তেজস্ক্রিয় ঘটনা। এবং নিউক্লিয়াস এই যে বের হবে কি, কিছু রশ্মি বের হবে, কিছু রশ্মি হিসেবে বের হয়ে যাবে, এগুলোকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি। তাহলে তেজস্ক্রিয় আইসোটোপ কি, যে সকল আইসোটোপ থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলা হয়। বুঝতে পারছি আমরা তেজস্ক্রিয় আইসোটোপটাকে, ভারী মৌল অপেক্ষাকৃত ভারী মৌলসমূহ থেকে কিছু রশ্মি স্বতঃস্ফূর্ত হবে, নিজে থেকে বের হয়ে যাবে, তাদেরকে বলা হয়েছে তেজস্ক্রিয় এই ঘটনাটাকে। আর যে রশ্মিগুলো বের হবে এগুলোকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি, আর যে মৌলগুলো থেকে বের হবে তাদেরকে বলা হয় তেজস্ক্রিয় মৌল। আর ওই মৌলটা যদি আইসোটোপ হয় তাদেরকে বলা হবে তেজস্ক্রিয় আইসোটোপ। এখন তোমাদের বই আছে হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহারগুলো কি। তো তেজস্ক্রিয় আইসোটোপ হচ্ছে আসলে আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবো। আমরা চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করতে পারবো, শিক্ষাক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করতে পারবো, কিংবা হচ্ছে ধরো যে কৃষিক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করতে পারবো। আমরা যদি সবার প্রথম দেখি চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপটা কোথায় ব্যবহার করা হয়, তো চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপটা ধরো হচ্ছে আমাদের জটিল জটিল যে রোগগুলো আছে, ধরো ক্যান্সার, টিউমার, তো এই ধরনের জটিল রোগগুলো আসলে একটা সময় নির্ণয় করাটা খুব টাফ ছিল, যে কোথায় হয়েছে ক্যান্সারটা বা কী ধরনের ক্যান্সার, এগুলো নির্ণয় করা বা ক্যান্সারটা সমাধান করার জন্য, নিরাময় করার জন্য, ভালো করার জন্য অনেক টাফ ছিল। তো বর্তমানে তেজস্ক্রিয় আইসোটোপগুলো ব্যবহার করা হচ্ছে, ধরো হচ্ছে ক্যান্সার কোষটা কোথায় আছে সেটা নির্ণয় করা যাইতে পারতেছে, টিউমারটা কোথায় হয়েছে সেটা নির্ণয় করা যাইতেছে। ধরো কী করা হয়, এখানে হচ্ছে একটা তেজস্ক্রিয় আইসোটোপ বিশিষ্ট হচ্ছে মৌলকে তাকে হচ্ছে পান করানো অথবা ইঞ্জেকশনের মধ্যে শরীরের ভিতরে প্রবেশ করে দেওয়া হয়। তো এই যে তেজস্ক্রিয় রশ্মিটা প্রবেশ করে দেওয়া হয়েছে তার শরীরের ভিতরে, তার শরীরের ভিতরে যাবে, যাই হচ্ছে যেখানে রোগটা আছে এটা হচ্ছে এই যে তেজস্ক্রিয় রশ্মিগুলো কিছু গামা রশ্মি বের করে দেবে। তেজস্ক্রিয় রশ্মি থেকে যে তিনটা জিনিস বের হয়, তিনটা রশ্মি বের হয়, আলফা রশ্মি, এটাকে বলা হয় কি আলফা রশ্মি বের হয়। দেন এটাকে বলা হয় বিটা রশ্মি। চিহ্নগুলো দেখার দরকার নেই, জাস্ট তোমার নামগুলো একটু মনে রাখো। আলফা রশ্মি বের হয়, বিটা রশ্মি বের হয়, এটাকে বলা হয় গামা রশ্মি। এই যে তিনটা রশ্মি বের হয়, আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি। তো যখন হচ্ছে যে তেজস্ক্রিয় আইসোটোপটা আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে দেওয়া হয়েছে, ওই তেজস্ক্রিয় আইসোটোপটা আমাদের শরীরের ভিতরে যায় হচ্ছে কী করে, গামা রশ্মিটা বিকিরণ করে দেয়। গামা রশ্মিটা বিকিরণ করে দেওয়ার ফলে হচ্ছে এই যে গামা রশ্মিটা হচ্ছে খুব আলোক উজ্জ্বল, মানে এটা খুব আলো সৃষ্টি করে। তো আমাদের পুরো শরীরটা হচ্ছে স্বচ্ছ পর্দার মতো তৈরি করে ফেলে, একটা আলো তৈরি করে ভিতরে। ফলে বাইরে থেকে দেখা যায় আমাদের শরীরে কোথায় রোগ আছে, এবং সেটাকে আমরা ছবি তুলে ডাক্তাররা হচ্ছে তখন বলে দেয় যে এখানে এই রোগটা আছে। বুঝতে পারছো? তাহলে হচ্ছে আমরা তেজস্ক্রিয় আইসোটোপগুলো চিকিৎসা ক্ষেত্রে কীভাবে রোগ নির্ণয় ব্যবহার করতে পারি। তারপরে জিনিসটা আসে যে তাহলে হচ্ছে আমরা রোগ নিরাময় করতে, রোগ ভালো করতে ব্যবহার করতে পারবো কিনা। হ্যাঁ, এরকম হচ্ছে অসংখ্য তেজস্ক্রিয় আইসোটোপ আছে যাদের মাধ্যমে হচ্ছে রোগ ভালো করা হয়। আমাদের একটা কোনো অসুস্থ হয়েছে, আমরা কোনো একটা রোগ হয়েছে, ধরো হচ্ছে ক্যান্সার কোষ, আমাদের শরীরে কোথাও ক্যান্সার হয়েছে, ধরো ব্রেন ক্যান্সার হয়েছে, তখন এই যে ক্যান্সারের যে কোষগুলো আছে, ক্যান্সারের কোষগুলো হচ্ছে আমরা তেজস্ক্রিয় আইসোটোপ পাঠিয়ে হচ্ছে ধ্বংস করে ফেলতে পারি। ধরো টিউমার হয়েছে, টিউমারের যে কোষের কারণে বা যেটার কারণে হচ্ছে টিউমারটা হয়েছে, সেই কোষটাকে আমরা ধ্বংস করে দিতে পারি তেজস্ক্রিয় আইসোটোপ পাঠিয়ে। তো তারপরে আসে হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে আমরা তেজস্ক্রিয় রশ্মির ব্যবহারগুলো দেখলাম। তারপর যেটা দেখবো সেটা হচ্ছে কৃষিক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহারগুলো কী কী। কৃষিক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করি আমরা জানি অবশ্যই যে জমিতে হচ্ছে ভালো ফসল ফলানোর জন্য, উর্বর করার জন্য জমিটাকে কী ব্যবহার করি, আমরা সার ব্যবহার করি। সার হিসেবে উদ্ভিদ কী নেয়, নাইট্রোজেন নেয়, ফসফরাস নেয়, অথবা মাটি থেকে হচ্ছে নাইট্রোজেন নেয়, ফসফরাস নেয়। এই যে এগুলো নিতেছে, এগুলো হচ্ছে এক ধরনের তেজস্ক্রিয় রশ্মি হিসেবে নিতেছে। তেজস্ক্রিয় রশ্মি নেওয়ার ফলে হচ্ছে তাদের কী হয়, উদ্ভিদের যে পুষ্টিটা বৃদ্ধি পাইতেছে, তারপর জমির হচ্ছে কী হইতেছে, উর্বর হইতেছে। আর এই যে একটা উদ্ভিদের ভিতরে কী পরিমাণ তেজস্ক্রিয় রশ্মি আছে বা কী পরিমাণ তেজস্ক্রিয় আইসোটোপ আছে, সেটা হচ্ছে একটা যন্ত্র আছে, যন্ত্রটার নাম হচ্ছে, একটু মনে রাখতে পারো, গাইগার মুলার কাউন্টার। গাইগার মুলার কাউন্টার, এই যে যন্ত্রটা আছে গাইগার মুলার কাউন্টার, এই যন্ত্রটার মাধ্যমে হচ্ছে আমরা চেক করতে পারি, আমরা হচ্ছে পরীক্ষা করতে পারি যে কতটুকু তেজস্ক্রিয় আইসোটোপ আছে, সেটা শনাক্ত করতে পারি আমরা হচ্ছে গাইগার মুলার কাউন্টারের মাধ্যমে কৃষিক্ষেত্রে। তো এই হচ্ছে তোমাদের যে চিকিৎসা ক্ষেত্রে এবং কৃষিক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপগুলো আসলে কোথায় ব্যবহার করা। পরবর্তীতে যে টপিকটা আছে সেই টপিকটা দেখবো হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাস নিয়ে। কি দেখবো? ইলেকট্রন বিন্যাস। অলরেডি আমরা এই ঘটনাটা জানি যে একটা মৌল কী দ্বারা, একটা পরমাণু কী কী জিনিস দ্বারা গঠিত। একটা পরমাণু হচ্ছে কী থাকবে, প্রোটন থাকবে, নিউট্রন থাকবে, ইলেকট্রন থাকবে। প্রোটন এবং নিউট্রন হচ্ছে ওই পরমাণুটার নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করবে। প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়াস অবস্থান করবে। ধরে এটা যদি একটা নিউক্লিয়াস হয়, এই নিউক্লিয়াসের ভিতরে কী থাকবে, প্রোটন থাকবে, নিউট্রন থাকবে। আর এই নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথের মধ্যে হচ্ছে ইলেকট্রনগুলো ঘুরতে থাকবে। ধরো এটা একটা ইলেকট্রন, তাহলে ইলেকট্রনগুলো হচ্ছে বিভিন্ন কক্ষপথে এইভাবে ঘুরতে থাকবে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। এই যে কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে বা কীভাবে থাকবে, সেগুলো হচ্ছে ইলেকট্রন বিন্যাসের কথা বা ইলেকট্রন বিন্যাসের কাজ। তো আসলে আমরা যদি দেখি, আমাদের
বৈজ্ঞানিক বোরের নাম তোমরা অবশ্যই শুনছো। বিজ্ঞানী বোর নামক একজন বিজ্ঞানী, উনি বলছিল হচ্ছে যে ইলেকট্রনগুলো হচ্ছে কিছু সুনির্দিষ্ট পথে ঘুরতে থাকে। ইলেকট্রনগুলো কি করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে, ধরো এটা নিউক্লিয়াস ছিল, তো এটা নিউক্লিয়াস ছিল, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিছু সুনির্দিষ্ট বৃত্তাকার পথে ঘুরতে থাকে। এই যে বৃত্তাকার পথগুলোকে তিনি নাম দিয়েছিল হচ্ছে কক্ষপথ। এই যে এটা একটা কক্ষপথ, এটা একটা কক্ষপথ, বা কক্ষপথগুলোর আরেকটা নাম হচ্ছে শক্তি স্তর। কক্ষপথগুলোর আরেকটা নাম কি, শক্তি স্তর। তাহলে আমরা কক্ষপথ অথবা শক্তি স্তর জিনিসটা কি জানলাম, যে সকল বৃত্তাকার পথে ইলেকট্রনগুলো কি করবে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকবে, তাদেরকে বলা হচ্ছে কক্ষপথ অথবা শক্তি স্তর। এই যে এটাকে বলা হবে প্রথম কক্ষপথ, এটাকে বলা হবে দ্বিতীয় কক্ষপথ, তারপর এটাকে বলা হয় তৃতীয় কক্ষপথ, তারপর এটাকে বলা হয় চতুর্থ কক্ষপথ। তো কক্ষপথ হচ্ছে আসলে এন দ্বারা প্রকাশ করে। কক্ষপথকে কি দ্বারা প্রকাশ করা, এন দ্বারা। এন যদি 1 হয়, এটার মানে বুঝাইতেছে যে এটা হচ্ছে প্রথম কক্ষপথে আছে। কি আছে, এন সমান 1 দ্বারা বুঝাবে হচ্ছে এটা প্রথম কক্ষপথ আছে। এন এর মান যদি 2 হয়, এন এর মান যদি 2 হয়, এটাকে বলা হবে দ্বিতীয় কক্ষপথ আছে। কি আছে, দ্বিতীয় কক্ষপথ আছে। এন এর মান যদি 3 হয়, এটা দ্বারা বুঝা হচ্ছে তৃতীয় কক্ষপথ আছে। এন এর মান যদি 4 হয়, এটাকে বলা হচ্ছে চতুর্থ কক্ষপথ আছে। তাহলে এন দ্বারা কি বুঝাবে, যে সেটা কয় নাম্বার কক্ষপথ আছে, কয় নাম্বার শক্তি স্তর আছে, সেটা বুঝায় ইলেকট্রনটা কোন কক্ষপথ আছে। দেন আমরা দেখবো হচ্ছে একটা কক্ষপথে আসলে কয়টা ইলেকট্রন থাকতে পারে। কি থাকতে পারে, একটা কক্ষপথে আমাদের যে এত কক্ষপথ, সবগুলো কক্ষপথে সমান সংখ্যক ইলেকট্রন থাকতে পারবে না। যত দূরে যাবে কক্ষপথে, কারণ তার পরিধিটা কি হইতেছে, বাড়তেছে কক্ষপথে, তত বেশি ইলেকট্রন থাকতে পারবে। তো একটা কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে সেটা বের করার জন্য একটা সূত্র আছে, এটা হচ্ছে 2n²। কি, 2n², 2 থাকবে n, যখন ধরো n এর মান যদি 1 হয়, মানে প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারবে, প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকতে পারবে 2 গুণ 1²। 1² মানে 1, 2 এর সাথে 1 গুণ করলে হবে 2। তার মানে প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকতে পারবে কয়টা, 2টা। প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকতে পারবে 2টা। n এর মান যদি 2 হয়, n এর মান যদি 2 হয়, তাহলে কয়টা ইলেকট্রন থাকতে পারবে, 2 গুণ 2²। 2² মানে 4, 4 দোকান হচ্ছে 8। তার মানে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকতে পারবে হচ্ছে 8টা। তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারবে, n = 3। তাহলে 2 গুণ 3², 3² মানে 9, 9 দোকান হচ্ছে 18। তার মানে তৃতীয় শক্তি স্তরে তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকতে পারবে হচ্ছে 18টা। এই যে একটা কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারবে, 2টা, তারপর হচ্ছে 8টা, তারপরে 18টা। এটাকে হচ্ছে আমরা 2n² সূত্রটা দিয়ে, জাস্ট 2n² সূত্রটা দিয়ে মনে রাখতে পারবো। ধরো হচ্ছে এখন তোমার কাছে হচ্ছে একটা পরমাণু দেওয়া আছে, একটা 18 নম্বর পরমাণু দেওয়া আছে। ধরো এটার পারমাণবিক সংখ্যা বলে দিচ্ছে 18, এটাকে বলো যে কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন যাবে। তো আমরা জানি হচ্ছে প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন যায়, 2টা। পরের কক্ষপথে ইলেকট্রন যাবে 8টা। তাহলে কয়টা হয়ে গেল, 8 আর 2 10টা হয়ে গেছে। তার মাঝে বাকি আছে কয়টা ইলেকট্রন, আর 8টা বাকি আছে। বাট তৃতীয় কক্ষপথে 18টা যেতে পারে, তাহলে 18টা দরকার নাই, বাকি যে 8টা আছে সেই 8টাই হচ্ছে তৃতীয় কক্ষপথে যাবে। বুঝতে পারছো, আমাদের হচ্ছে আমরা জানি এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে কি প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ। প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন যাবে, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন যাবে, তৃতীয় কক্ষপথে 18টা ইলেকট্রন যাবে। বাট আমাদের কাছে 18টা নাই, কেন, কারণ 2 আর 8 10টা হয়ে গেছে, বাকি আছে আর 8টা। এই বাকি যে 8টা আছে সেই 8টা যাবে হচ্ছে তৃতীয় কক্ষপথে। এতটুকু বুঝতে পারছো। ধরো আরেকটা উদাহরণ যদি দেই, ধরো তোমার কাছে বলে দিল 15টা ইলেকট্রন আছে, 15টা ইলেকট্রন আছে, 15টা ইলেকট্রন কোন কক্ষপথে কয়টা যাবে, তাহলে দ্বিতীয় কক্ষপথে, প্রথম কক্ষপথে যাবে 2টা, দ্বিতীয় কক্ষপথে যাবে 8টা, তাহলে 8 আর 2 10টা হয়ে গেছে, বাকি আছে 5টা, এই 5টা হচ্ছে তৃতীয় কক্ষপথে যাবে। ধরো আরেকটা উদাহরণ দেখি আমরা, 3 আছে, ধরো কি আছে, 3 আছে, প্রোটন সংখ্যা 3 আছে অথবা ইলেকট্রন সংখ্যা 3 আছে। এটার ক্ষেত্রে প্রথম কক্ষপথে যাবে হচ্ছে 2টা, প্রথম কক্ষপথে কয়টা যাবে, 2টা যাবে। আর বাকি আছে কয়টা, একটা, এই একটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথে যাবে। এতটুকু বুঝতে পারছো। তাহলে আমরা যদি এতটুকু দেখি, তাহলে আমাদের হচ্ছে এই যে এভাবে হচ্ছে ইলেকট্রন বিন্যাসগুলো আমরা করতে পারবো। তারপর হচ্ছে যেটা আছে তোমাদের ইলেকট্রন বিন্যাস ও মৌলিক ধর্ম, আমাদের বইয়ে আছে তারপরে ইলেকট্রন বিন্যাস ও মৌলের ধর্ম। তো ইলেকট্রন বিন্যাস ও মৌলের ধর্ম, ধরো হচ্ছে আমরা একটা মৌলের নাম দিই, আমরা কয়েকটা মৌলের নাম বলি, যেমন ধরো হচ্ছে ক্লোরিন একদম একটা মৌল নিতেছি, এটাকে Cl দ্বারা লিখা হয়, এটার নাম কি, ক্লোরিন। এটা হচ্ছে একটা পরমাণু অথবা একটা মৌল যেটাতে ইলেকট্রন থাকবে অথবা প্রোটন থাকবে হচ্ছে 17টা। কয়টা প্রোটন থাকবে, 17টা প্রোটন থাকবে, অর্থাৎ তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। 17টা যেহেতু প্রোটন, অবশ্যই তার মধ্যে ইলেকট্রন থাকবে কয়টা, 17টা। আর এটার ভর সংখ্যাটা হচ্ছে 35.5, ভর সংখ্যা 35.5। আপাতত আমাদের ভর সংখ্যাটা নিয়ে কাজ নাই, আমরা হচ্ছে ইলেকট্রন সংখ্যাটা নিয়ে একটু কাজ করি। ইলেকট্রন সংখ্যাতে দেখো
ইলেকট্রন সংখ্যা কয়টা ছিল, তার মধ্যে 17টা ইলেকট্রন সংখ্যা ছিল। তো 17টাকে যদি তুমি একটু ভাগ করো, প্রথমটাতে যাবে 2টা, পরেরটাতে যাবে 8টা, তার মানে কয়টা হয়ে গেছে? 8 আর 2 10টা ইলেকট্রন তো অলরেডি চলে গেছে, তার মধ্যে আর ইলেকট্রন বাকি আছে কয়টা? 7টা ইলেকট্রন বাকি আছে। এই 7টা ইলেকট্রন যাবে হচ্ছে তৃতীয় কক্ষপথে। প্রথমটাতে 2টা গেছে, পরেরটাতে 8টা গেছে, তারপরেরটাতে কয়টা গেছে? 7টা গেছে। তো আরেকটা জিনিস হচ্ছে আমরা এভাবে ভাগ করার সময় হচ্ছে 2 8 8 8 করে ধরি। তো দেখো এটার মধ্যে হচ্ছে আরও একটা ইলেকট্রন বাকি আছে, কি আছে? ধরো 8টা যদি রাখতে চাই, এটা হচ্ছে আরও একটা ইলেকট্রন বাকি আছে, কি দেখতেছে? একটা ইলেকট্রন তার মধ্যে ঘাটতি আছে। অথবা আরেকটা উদাহরণ দিই, ধরো হচ্ছে সোডিয়াম নামক একটা মৌল নেই, এটাকে বলা হচ্ছে সোডিয়াম, নামটা একটু মনে রাখো, সোডিয়াম। তো এইটার হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। পারমাণবিক সংখ্যা কত? 11। যেহেতু এটার পারমাণবিক সংখ্যা 11, অবশ্যই এটা প্রোটন সংখ্যা 11 হবে এবং এটার ইলেকট্রন সংখ্যা 11টা হবে। এটার ক্ষেত্রে যদি তুমি ইলেকট্রনটা করো, বিন্যাসটা করো, 2 যাবে 8 যাবে, তাহলে কয়টা হয়েছে? 2 আর 8 10টা হয়ে গেছে। তার মধ্যে আর কয়টা বাকি আছে? একটা বাকি আছে, একটা হচ্ছে তৃতীয় কক্ষপথে যাবে। তো তৃতীয় কক্ষপথে এসে দেখো তার মধ্যে অতিরিক্ত একটা ইলেকট্রন আছে। আমরা যদি একটু চিত্র আঁকার চেষ্টা করি, ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রথম কক্ষপথ, 2টা ইলেকট্রন থাকবে, এই যে একটা ইলেকট্রন, এই যে 2টা ইলেকট্রন যাবে। পরের যে কক্ষপথ আছে 8টা ইলেকট্রন যাবে, এই যে ধরো 2টা 4টা 6টা, এই 8টা ইলেকট্রন যেগুলো দ্বিতীয় কক্ষতে। আর একটা ইলেকট্রন আছে না, এই যে তৃতীয় কক্ষতে একটা ইলেকট্রন আছে, এই যে একটা ইলেকট্রন আছে। এই একটা ইলেকট্রন যেহেতু অনেক দূরে আছে নিউক্লিয়াস থেকে, সুতরাং এই যে এটা নিউক্লিয়াস যেহেতু পজিটিভ চার্জযুক্ত, প্রোটনগুলো আছে, আর যেহেতু ইলেকট্রন নেগেটিভ, এই জন্য হচ্ছে তাদের মধ্যে একটা আকর্ষণ বল থাকবে এবং এটা অনেক দূরে হওয়ার কারণে তাদের মধ্যে আকর্ষণ বলটা কম হবে এবং একটা থাকার কারণে সে পুরো পথ জুড়ে ঘুরবে এবং পরবর্তীতে হচ্ছে সেই ইলেকট্রনটা চাইলে ছেড়ে দিতে পারবে। যেহেতু তার মধ্যে একটা ইলেকট্রন আছে, ইলেকট্রনটা হচ্ছে নিউক্লিয়াসের সাথে বেশি একটা আকর্ষণ নাই, ফলে কি করবে? সেই ইলেকট্রনটা একটা ছেড়ে দিতে পারবে। তো এই যে ইলেকট্রনটা ছেড়ে দিল, তখন ধরো কয়টা ছিল? 8টা, 2টা ছিল, 8টা ছিল, একটা ছিল, সে কি করতে পারে? এই শেষেরটাকে ছেড়ে দিল, ধরো এটা ছেড়ে দিল। তাহলে এখন তার মধ্যে থাকতেছে কয়টা? 2টা আর 8টা থাকতেছে। এক্ষেত্রে যদি আসো, প্রোটন সংখ্যা হয়ে যেতেছে কয়টা? প্রোটন সংখ্যা হইতেছে হচ্ছে 11টাই থাকতেছে, বাট ইলেকট্রন একটা ছেড়ে দিছে। ইলেকট্রন একটা ছেড়ে কয়টা হয়ে গেছে? 10টা হয়ে গেছে। দেখো প্রোটন কিন্তু পজিটিভ চার্জযুক্ত, প্রোটন কি পজিটিভ চার্জযুক্ত 11টা আছে, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত 10টা আছে, তার মানে কি প্লাস চার্জযুক্ত আরও একটা আছে, এই জন্য এটাকে এভাবে লেখা হয় সোডিয়াম প্লাস। আমি একটু চিত্র দেখি, ধরো সোডিয়াম ছিল, সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে কি হয়ে গেছে? সোডিয়াম প্লাস হয়ে গেছে। বুঝতে পারছো? মানে তার মধ্যে 11টা প্রোটন আছে, 10টা ইলেকট্রন আছে, একটা প্রোটন বেশি আছে, এটা দ্বারা প্লাস দ্বারা বোঝায়। এই যে প্লাস চার্জযুক্ত হইলো, উপরে যে প্লাস চার্জযুক্ত হইলো, ঋণাত্মক কি হইলো? ধনাত্মক আয়ন হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে ক্যাটায়ন। এই যে ধনাত্মক আদান হয়, উপরে কি হয়েছে? ধনাত্মক একটা চার্জ হয়ে গেছে, এটাকে বলা হয় কি? ক্যাটায়ন। আর এখানে এটাকে বলা হয় ধনাত্মক চার্জযুক্ত। চার্জ বলতে কি বুঝায়? চার্জ বলতে উপরে প্লাস মাইনাস, এটাকে চার্জ বোঝায়, মানে সে কি ইলেকট্রন ছাড়ছে নাকি গ্রহণ করছে, সেটাকে চার্জ বলে। যেমন এখানে প্লাস চার্জ আছে, কি চার্জ আছে? পজিটিভ চার্জ আছে, মানে সে একটা ছেড়ে দিয়েছে ইলেকট্রন, পজিটিভ চার্জযুক্ত হয়েছে, তো এই জন্য এটাকে বলা হবে ক্যাটায়ন। আর এটার ক্ষেত্রে যদি আসো 2 8 7, তার মধ্যে একটা ঘাটতি ছিল না, যেহেতু তার মধ্যে একটা ঘাটতি ছিল, তার মানে সে আরও একটা নিতে পারে। তো ক্লোরিন কি করবে? তা একটা নিয়ে নিবে। ধরো ক্লোরিনের যদি আমরা এই চিত্রটা যদি ক্লোরিনের মতো দেখাই, 2 4 6, একটা ধরে 7টা, তো সে কী করলো? একটা নিয়ে নিল, এ পূরণ করে ফেললে এভাবে। ধরো আমরা যদি এখানে দেখাই, এই যে একটা নিয়ে ফেললো, নিয়ে পুরোপুরি 8টা হয়ে গেছে। যেহেতু সে একটা ইলেকট্রন নিতেছে, সুতরাং তার বর্তমানে প্রোটন সংখ্যা কত? বর্তমানে প্রোটন সংখ্যা হচ্ছে 17, বাট ইলেকট্রন সংখ্যা কত হয়ে গেছে? ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18টা হয়ে গেছে। যেহেতু ইলেকট্রন সংখ্যা একটা বেশি আছে এবং ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত, এই জন্য আমরা ক্লোরিনকে এভাবে লিখতে পারি Cl-, মানে এখানে হচ্ছে সে ঋণাত্মক চার্জযুক্ত হয়ে গেছে। এইটার দ্বারা বুঝাইতেছে যে তার মধ্যে একটা ইলেকট্রন কি আছে? বেশি আছে, একটা ইলেকট্রন বেশি আছে। এই যে এই ধরনের চার্জযুক্ত কণাগুলোকে, এই ধরনের ঋণাত্মক চার্জযুক্ত কণাগুলোকে বলা হচ্ছে অ্যানায়ন। এটাকে কি বলা হয়? ঋণাত্মক চার্জযুক্ত কণাগুলোকে বলা হয় অ্যানায়ন, এবং এটাকে আমরা এভাবে লিখতে পারি ক্লোরিন যোগ একটা ইলেকট্রন গ্রহণ করে Cl- হয়ে যাবে। আমরা হচ্ছে এখানে দেখতে পেলাম ধনাত্মক চার্জযুক্ত আদানকে বলা হচ্ছে ক্যাটায়ন এবং ঋণাত্মক চার্জযুক্ত আয়নকে বলা হয় কি? অ্যানায়ন। তো তোমাদের হচ্ছে টোটাল হচ্ছে এই চ্যাপ্টারটাতে, পরমাণু গঠন চ্যাপ্টারতে অলরেডি আমরা দেখতে পেলাম কি আইসোটোপ কি, এবং হচ্ছে ইলেকট্রন বিন্যাস জিনিসটা কি, ইলেকট্রন বিন্যাসের ধর্মগুলো একটু দেখতে পেলাম, আইসোটোপের ব্যবহারটা দেখতে পেলাম। তো তোমরা হচ্ছে এই চ্যাপ্টারটা হচ্ছে এতটুকু আছে তোমাদের বই, এই পুরো চ্যাপ্টারটা হচ্ছে একবার দেখে নাও ক্লাসগুলো, দেন হচ্ছে বইটা পড়ে ফেলো। এবং হচ্ছে পুরো ক্লাসটি করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আমার স্কুলের পাশে থাকো, সাবস্ক্রাইব করো, সবাইকে জানিয়ে দাও ক্লাসটির কথা। ধন্যবাদ সবাইকে।